আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে দুইটা ক্যামেরা অন আছে, প্লিজ মিজানুর রহমান একটা আইডি দিয়ে একজন ম্যাম ক্যামেরা অন করে রাখছেন, প্লিজ আপনি বন্ধ করে দেন। আর একজনে হাওয়া ইজ টু, আপনি চা খেয়েছেন আমরা দেখেছি, প্লিজ ক্যামেরাটা বন্ধ করে দেন। মিজানুর রহমান একটা আইডি দিয়ে এক ম্যাম আপনি ক্যামেরাটা বন্ধ করে দেন প্লিজ। স্যার আপনি নিজে অফ করে দেন কষ্ট করে, ওই ম্যাম শুনতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হোমিওপ্যাথিক অনলাইন রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন আলোচনার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাণ পুরুষ ডক্টর মিজানুর রহমান, হোমিওপ্যাথিক জগতের উজ্জ্বল নক্ষত্র, বর্তমান সময়ের সেরা দেশবরণ্য ডাক্তার ডক্টর লিপ্টন সহ যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকটা অনুষ্ঠানেরই যারা উপস্থিতি তারাই আসলে ওই অনুষ্ঠানের প্রাণ। আর সেই উপস্থিতির মধ্যে যদি জ্ঞানী গুণী মানুষ থাকে তখন বক্তার বলার সাহসটা বেড়ে যায়। তেমনই আমাদের এই অনুষ্ঠানে লিপ্টন স্যার আছেন, মিজানুর রহমান স্যার আছেন, আরো অনেকে হয়তো আমার না জানা জ্ঞানী ব্যক্তিরাই তো আসলে অনলাইনে অংশগ্রহণ করে। সকলেই নিশ্চয়ই আমার ব্যক্তি সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ। সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আমি এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারায় মহান আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, তার আনুগত্যতা স্বীকার করছি। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার আনুগত্যতা স্বীকার করছি। মানুষের রোগ মুক্তির জন্য স্রষ্টার দেওয়া বিশেষ রহমত হোমিওপ্যাথি আবিষ্কার করার জন্য স্যার হ্যানিম্যানকে তার প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিক আমার ধন্যবাদ। আজকে আমার আলোচ্য বিষয় শারীরিক দুর্বলতায় হোমিওপ্যাথি। শারীরিক দুর্বলতা বা যৌন দুর্বলতায় হোমিওপ্যাথির উজ্জ্বল ভূমিকা থাকায় দেশের বিভিন্ন প্রান্তে, গ্রাম শহর এমনকি রাজধানীতেও অসংখ্য হোমিওপ্যাথিক ডাক্তার সাহেবদের যৌন দুর্বলতা চিকিৎসার ব্যাপক বিশাল বিশাল চটকদার বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়। বিজ্ঞাপনগুলো দেখে বলা হয় যৌন দুর্বলতা ভালো করা ছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারদের আর কোনো কাজ নেই, আর কোনো রোগে এই যেন ওষুধে কাজ করে না, এই একটি রোগেই যেন তারা কোন কোন বিজ্ঞাপনে তারা এত ভালো করে যে রোগটিকে মনে হয় যে পানির মতো সহজ, ওষুধ খাবে আর ভালো হয়ে যাবে। দেখা যায় কোন কোন বিজ্ঞাপনে 7 দিনে ভালো করবেন, আবার কোন কোন বিজ্ঞাপনে আরো এক ধাপ এগিয়ে 3 দিনে এমনকি একদিনেও ভালো হবে। এই জন্য নির্লজ্জতার চরম সীমা। কেন এমন? অথচ খোঁজ নিয়ে দেখুন যে সমস্ত ডাক্তার সাহেবরা ওই বিজ্ঞাপন দিয়েছেন তারা সারা জীবনে একটি রোগীকেও সাময়িক উপশম ছাড়া আরোগ্য করতে পারেনি, পারার কথাও না। কারণ দেখবেন ওই সমস্ত ডাক্তারেরা শক্তিগত ওষুধ হিসেবে একাধিক ওষুধ যেমন ব্যবহার করেন, তেমনি তারা পাশাপাশি মাদার ফাদার সিস্টার ব্রাদার প্যাটেন্ট ফাইল ইত্যাদিও ব্যবহার করেন। তাদের গদবাঁধা কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো অ্যাগনাসকাস, দামিয়ানা, অ্যাভানাসেটাইভা, চায়না, কোনিয়াম, ক্যালিফস, ক্যালক্রিফস, লাইকোপোডিয়াম, ক্যান্থারিস।
এই একটা কমন ওষুধ তেনাদের কাছে, রোগী আসলেই যেন এই ওষুধগুলোই প্রয়োগ হয়। হোমিওপ্যাথিতে এরকম কমন ওষুধ দিয়ে চিকিৎসা হয় না, হতে পারে না। রোগী ভেদে যেমন ওষুধ ভিন্ন হতে পারে, রোগের কারণ ভেদেও ওষুধ ভিন্ন হতে পারে। একই ওষুধ দিয়ে সকল রোগীকে চিকিৎসা করলে কখনোই রোগী আরোগ্য হতে পারে না। পাশে যদি আরো থাকে মাদার ফাদার, কেমন হয় তাহলে? ফলে তারা কখনোই একটা রোগীকে আরোগ্য করতে পারে না। কোন রোগেই আরোগ্য হবে না যদি সেই হোমিওপ্যাথিক চিকিৎসা প্রকৃতি অর্থে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা না হয়। আবার প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগী অতি দ্রুত এবং স্থায়ীভাবে আরোগ্য হবে ইনশাল্লাহ। তাই তো স্যার হ্যানিম্যান বললেন, একমাত্র হোমিওপ্যাথি আদর্শ আরোগ্য সম্পাদনের অঙ্গীকারাবদ্ধ। যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা দিতে পারি, আমরা যদি সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু রোগী আরোগ্য হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি একটা ক্লাসে আছি বাবা, আমি ফোন দেবো না, আমি একটা ক্লাসে আছি। আরো দেখবেন ওই বিজ্ঞাপনগুলোর ভাষা এতটাই নিম্নমানের, কুরুচিপূর্ণ, যে বিজ্ঞাপনের সামনে দিয়ে সন্তানদের নিয়ে চলাচল করা লজ্জাজনক, বিব্রতকর। এর ভাষা হোমিওপ্যাথি নীতির আদর্শের সাথে কোনো মিল নেই। আমি কি হোমিওপ্যাথিক প্রচারের বিজ্ঞাপনের বিপক্ষে কথা বলছি? মনে হয় না। আমি হোমিওপ্যাথিক প্রচারের বিজ্ঞাপনের বিপক্ষে বলছি না। আমি চাই হোমিওপ্যাথির প্রচার হোক, প্রসার হোক, কারণ প্রচারই প্রসার। তাই বিজ্ঞাপনগুলো যেন হয় রুচিশীল, শালীন এবং হোমিওপ্যাথির নীতি আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কি হবে? তাহলে কি হোমিওপ্যাথি হবে? হয় না। আমার আলোচনার বিষয় ঔষধ নিয়ে বা রোগের অবস্থা নিয়ে, তা না করে হয়তো অবান্তর কিছু কথা বলছি। এই অবান্তর কথাগুলো বলে আপনাদের হয়তো সময় নষ্ট করছি। তবে আমার মনে হয় অবান্তর কথা বলে বা আলোচনা করে সময় নষ্ট হলেও রোগ আরোগ্য সাধনে নিজেদের সম্মান ও মর্যাদার জন্য এতটুকু মনে হয় প্রয়োজন। আমি মূল আলোচনার আসার আগে হোমিওপ্যাথি নিয়ে দুই একটি কথা বলবো। এখানে লিপ্টন স্যার, মিজানুর রহমান স্যার সহ অনেকে জ্ঞানী বিজ্ঞজন আছেন। তারা আমার চেয়ে শত সহস্র গুণে এগিয়ে। জ্ঞানী বিজ্ঞ স্যারদের কাছে আমার অনুরোধ, এই হোমিওপ্যাথি নিয়ে যে কতটুকু বলছি স্যার, আপনারা এইটুকুতে বিরক্ত বোধ করবেন না। নবীন তরুণ হোমিওপ্যাথিদের জন্য হোমিওপ্যাথি নিয়ে দুই একটি কথা কেন জানি মনে হচ্ছে আমার বলা প্রয়োজন। আমি যতটুকু বুঝি ততটুকুই বলার চেষ্টা করব। আমার ভুল হলে স্যাররা আছেন, ভুল ধরবেন, সমালোচনা করবেন। কারণ আপনারা ভুল ধরলেই আমার পথ চলাটা সহজ হবে। আমার সমালোচনা হলে আমি আগামী পথটা ভালো করে চিনতে পারবো। তাই ছাত্রদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা
আমার চলাটাই অবশ্যই অবশ্যই ভুল এবং ধরবেন এবং সমালোচনা করবেন। আমি হোমিওপ্যাথি নিয়ে যা বলার চেষ্টা করছি তা হয়তো হয়তো হোমিওপ্যাথিক সঠিক ওষুধ নির্বাচনের পথ থাকতে পারে। আমরা হোমিওপ্যাথি বলতে বুঝি সদৃশ্য। কি সদৃশ্য? রোগীর সদৃশ্য, রোগীর লক্ষণ সমষ্টি সদৃশ্য, অনুরূপ লক্ষণ সমষ্টি সদৃশ্য একটি ঔষধ নির্বাচন করা। রোগীর লক্ষণ সমষ্টি সদৃশ্য, অনুরূপ লক্ষণ সমষ্টি একটি ঔষধ নির্বাচন করাই কি হোমিওপ্যাথির শেষ কথা, নাকি আরো কিছু সদৃশ্য হতে হবে? আমরা ওষুধ সদৃশ্য করলাম। রোগ কি? রোগ একটা সূক্ষ্ম শক্তি। এখন আমার ওষুধ তাহলে কি হবে? ধরুন কারো কাটা হানছে বা বিদ্ধ হয়েছে, আমি যদি এখন কুড়াল দিয়ে তুলতে যাই, আমি যদি কোদাল দিয়ে তুলতে যাই, আমি যদি বাসন দিয়ে তুলতে যাই, আমি দা দিয়ে যদি তুলতে যাই, আমি বটি দিয়ে যদি তুলতে যাই, তাহলে কি সেটা ঠিকভাবে উঠবে না আরো ক্ষতিকর হয়ে যাবে? কারণ কুড়াল দিয়ে কাটা তোলা কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক একটা রোগ সূক্ষ্ম, আমার ওষুধ হয় স্থূল। তাহলে কি সদৃশ্য হলো? রোগ সূক্ষ্ম, আমার ঔষধও সূক্ষ্ম হতে হবে। দেখুন, রোগ কিন্তু শক্তিশালী, আমার ওষুধটা কি হবে? দুর্বল, শক্তিহীন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার প্রেসিডেন্ট ধরে নিয়ে গেছেন তার শক্তি আছে বলে। এখন ভেনেজুয়েলা যদি আমেরিকার বিপক্ষে যুদ্ধ করে কি অবস্থা হবে? আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে আমরা ফুটবল খেলতে পারি, কিন্তু জয়ের আশা করতে পারি না, কারণ ওই মানের শক্তি সামর্থ্য আমাদের নেই। ঠিক একটা রোগীতে যখন আমরা চিকিৎসা করতে যাব, সেই রোগীতে রোগ শক্তির বিবেচনায় আমার ঔষধ শক্তিও কিন্তু হতে হবে। আমার ওষুধ শক্তি যদি তেমন না হয়, তাহলে কিন্তু ভেনেজুয়েলার মতো, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে আমার খেলার মতো হেরে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। দেখেন, রোগ কি? গতিশীল। তাহলে আমার ওষুধটা কি হবে? স্থির। ধরো একটা মানুষ দৌড়াচ্ছে, আমি বসে থেকে সে দৌড়াচ্ছে, আমি হেঁটে হেঁটে তার সাথে দৌড় খেলা দিয়ে বিজয়ী হতে চাই, তাই কি সম্ভব? আমি বিজয়ী হতে চাইলে আমাকে তার চেয়েও গতি বেশি বাড়াতে হবে, আমাকে তার চেয়ে গতি বেশি বাড়াতে হবে। আমি যদি তার চেয়ে গতিটা না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমার তার সাথে বিজয়ী হওয়া একেবারেই অসম্ভব। তাই আমরা যারা বড়িতে ওষুধ দেই, দেখেন ওষুধ কিন্তু স্থির থাকে। তাই গতিশীল করার জন্য পানিতেই উত্তম। প্রতিবার, তাছাড়া একই শক্তি দুইবার প্রয়োগ করা যায় না, প্রতিবার শক্তি ও মাত্রা পরিবর্তন করতে হয়, ক্রমবর্ধমান মাত্রায় করতে হয়। তা আমরা যে বড়িতে ওষুধ প্রয়োগ করি, তাহলে এবার ভাবুন কি অবস্থা হতে পারে। প্রত্যেকটা রোগের কোনো না কোনো কারণ থাকে। আমাদের ওষুধটা সেই কারণ ধ্বংসকারী হতে হবে। সেই কারণ যদি ধ্বংস না করতে পারে, সেই কারণ যদি বিরোধিতা করতে না পারে, কারণ যদি থেকে যায়, আমি যে ওষুধই প্রয়োগ করি না কেন, রোগীর আরোগ্য হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই একটি রোগীতে ওষুধ নির্বাচন করতে গেলে আমাকে রোগীর সদস্য যেমন ওষুধ নির্বাচন হবে, তেমনি রোগ
সূক্ষ্ম বিবেচনায় দিতে হবে, রোগ শক্তিশালী দেখতে হবে, রোগ গতিশীল দেখতে হবে, রোগের কারণও দেখতে হবে। যদি আমি এই সমস্ত কিছুর সদৃশ্য করতে পারি, তবেই না আমি ওই রোগটাকে পরাভূত করার অন্তপক্ষে একটা হাতিয়ার আমার হাতে থাকলো। আর এই গতিশীলতা যদি আমি এই সমস্ত বিষয়গুলো যদি ঠিকঠাক করতে পারি, সঠিক দিতে পারি, তাহলে দ্রুত এবং স্থায়ী সমাধান হবে। আজকে যে আমার আলোচ্য বিষয় যে যৌন দুর্বলতা, এই সমস্যাটা আমি সাধারণত কি কি কারণে হলো তা বের করার চেষ্টা করি। এখানে একটি কথা বলে রাখি, দেখুন, আমার অভিজ্ঞতাকে আপনারা কখনোই নেবেন না, কারণ হোমিওপ্যাথিতে আর অভিজ্ঞতার কোনো দাম নেই। কারণ আমরা কয়টা অভিজ্ঞতা নেই, কয়েকটি মাত্র। এখানে পরীক্ষা, গবেষণা এবং প্রমাণিত সত্য হতে হবে। আমার ব্যক্তিগত অভিমত কখনোই পূর্ণাঙ্গ নয়, কখনোই গবেষণালব্ধ না, কখনোই পরীক্ষিত না। তারপরও আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি অর্গানের সাথে মিলে যায়, সেই কথাগুলো যদি হোমিওপ্যাথির নীতি আদর্শের সাথে মিলে যায়, আপনারা ততটুকুই গ্রহণ করবেন, এর বাইরে নয়। আমি সাধারণত দেখি যে এই রোগীগুলো 4 কারণে দুর্বল হয়ে থাকে। প্রধানত পুষ্টির অভাব জনিত কারণ, অথবা পুষ্টির সামঞ্জস্যহীনতার কারণেও হয়। কৃত্রিম ভাবেও হতে পারে, কৃত্রিম ভাবেও এরা রোগগ্রস্ত হয়। বিভিন্ন রোগ ভোগ, ওষুধের কারণ, মাদক দ্রব্য গ্রহণ ইত্যাদির কারণেও হয়। বংশীয় ভাবে বা হরমোন জনিত বা মায়োজেনেটিক কারণেও দুর্বল হয়। এখন আমি যদি কৃত্রিম ভাবে যে রোগীটা আরোগ্য হল, এই অবস্থা হয়েছে, বংশীয় কারণে যে এই অবস্থা হয়েছে, এই দুইজনের যদি আমি একই ভাবে লক্ষণ সংগ্রহ করার চেষ্টা করি, তাহলে সফল হওয়াটা আমার মনে হয় সম্ভব না, ব্যর্থতাই আমার সামনে অপেক্ষা করবে। আবার যারা কৃত্রিম ভাবে হয়েছে, রোগ ভোগ জনিত কারণ হয়েছে, দুজনের চিকিৎসাও এক হবে না। তাহলে এই খাদ্য, পুষ্টি, কৃত্রিম ভাবে রোগ ভোগ, বংশীয় বা মায়োজেনেটিক কারণ যদি হয়ে থাকে, তাহলে প্রথমে যদি আমি রোগীগুলোকে শ্রেণীবিন্যাস করে নিতে পারি, তাহলে হয় কি আমার ওষুধ নির্বাচনটা অতি সহজ হয়। হয়তো আপনারা আশা করেন যে অমুক রোগের অমুক ঔষধ অত ভালো কাজ করে, আমি তেমন বলতে পারি না, আমি তেমন বুঝিও না। আমি বুঝি যে হানিম্যানের হয়তো দিক নির্দেশনা পুরোপুরি বুঝি না, তবে আমি চেষ্টা করি সেই নির্দেশনা অনুযায়ী আমি চিকিৎসা দিতে পারছি কিনা। যে মানুষটা পুষ্টির অভাবে হয়েছে, তার পুষ্টির ঘাটতি যদি আমরা পূরণ না করি, তাহলে কিন্তু সে কখনোই আরোগ্য হবে না। তাই এই রোগীগুলোতে আমি যা সাধারণত করে থাকি তা হলো তাদের খাবারের একটা ব্যাপক পরিবর্তন আনি। পরিবর্তনটা হলো ফল খাও বল বাড়ে। আমরা কোনো খাবারই খাই, সেই খাবারটা 12 ঘন্টার, অনেক খাবার আছে যা 12 ঘন্টার বেশি সময় লাগে খাদ্য প্রাণ যা আমরা গ্রহণ করি সেটা রূপান্তর হতে। এই রূপান্তর করতে যে সেলগুলো, কোষগুলো কাজ করে, আমি যদি 12 ঘন্টার আগে আগেই খাই, তাহলে কিন্তু সেই সেলগুলো, কোষগুলো বিশ্রাম পায় না।
আপনারা এই রোগীগুলোকে যদি সুস্থ করতে চান তাহলে তাদেরকে অবশ্যই দিনের একটা সময় 14 থেকে 16 ঘন্টা খাবার বন্ধ রাখতে হবে। এদের খাবার কম দিতে হবে। এরা যদি কখনো গলা পর্যন্ত খায় তাহলে কোনোদিন কখনোই কোনো ওষুধেই সুস্থ হতে চায় না। ফলে হয় কি, যখন ওষুধ ঠিক দেবার পরেও এই বেশি খাবার কারণে, কম ঘুমের কারণে এরা যখন এই অসুস্থতা বাড়তেই থাকে, তখনই আমরা ভুল পথে পরিচালিত হই। ওষুধ দিলাম হলো না, যখন তার সাথে একটা মাদার দিলাম তাও হলো না, তার সাথে ফাদার দিলাম তাও হলো না, তার সাথে পেটের ফাইল দিলাম তাও হয় না। এই মাদার ফাদার সিস্টেম দিয়ে চিকিৎসা আর যাই হোক, এটা হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথির নামে অপহোমিওপ্যাথি হয়, ভণ্ডামি হয়, আর ভণ্ডামি দিয়ে কখনোই মানুষকে সুস্থ করা যায় না। এই রোগগুলোকে আপনারা অবশ্যই এই যে খাবার, ফল দিন। কেমন ফল? ফলেরও কিন্তু একটা মাত্রা বুঝতে হবে। যে আপনারা জানেন টক ফল খুব দ্রুত গতিতে হজম হয় বা খাদ্য প্রাণ পাওয়া যায় টক ফল থেকে, কিন্তু কষযুক্ত ফল সময় নেয় বেশি। তাই আমরা এই রোগগুলোকে সকাল দুপুর রাত 3 বেলায় খাবার আগে কিছু ফল খেতে দেই। কিশমিশ দেই, হয়তো আঙ্গুর দেই, ছোলা বুট দিন, খেজুর দিন, কলা দিন, মৌসুমী ফলগুলো দিন। 3 বেলায় ফল খাবে, সালাদ খাবে। এরা কম খাবে। কতটুকু কম? আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি অক্সিজেনের প্রয়োজন, তারপরে পানি, তারপরে খাবার। তাহলে পেটের মধ্যে অক্সিজেনের জন্য যথেষ্ট জায়গা রেখে, পানির জন্য যথেষ্ট জায়গা রেখে খাবে। এরা খাবার যত বেশি চিবাবে তত বেশি এরা শক্তিশালী হবে। এদেরকে বেশি বেশি খাবারটাকে চিবিয়ে খেতে বলবেন। যদি আমরা সকাল দুপুর রাত 3 বেলা ছোলা বুট, মধু, কিশমিশ, আঙ্গুর, কমলা, মালটা ইত্যাদি ফল যদি কলা খেতে দিতে পারি, দেখা যাবে যে এরা স্বাভাবিক জীবন খুব অল্প সময়ের মধ্যে ফিরে পেয়েছে। আর এই যে কৃত্রিম ভাব, মানে পুষ্টির অভাবে যে রোগগুলো হয়, এদের জন্য একটা ঔষধের ধারণা আমি আপনাদের দেব। সেটা হলো যে ক্যালকেরিয়া ফস, অ্যাসিড ফস, চায়না, কার্বোভেজ, ফেরামেট, অ্যাভানাসেট ইত্যাদি ব্যবহার করতে পারেন। মানে যে ওষুধগুলো, অ্যানাকার্ডিয়াম, যে ওষুধগুলো খাদ্যের ঘাটতি পূরণ করতে পারে, সেই ওষুধগুলো যে হবে এরকম না, কিন্তু রোগীর লক্ষণ, সমষ্টি এবং কারণ উভয়ই কিন্তু মিলাইতে হবে। যদি যে ওষুধে মিলবে আপনারা সেখানে সেই ওষুধটা ব্যবহার করবেন। এখন কৃত্রিম ভাবে হতে পারে। কৃত্রিম কেমন? অনেকে আঘাত পাওয়ার পরেও কিন্তু এটা হয়ে যায়, আর জীবনে তার থাকে না। এই রোগীর চিকিৎসায় মজার ঘটনা ছিল, আমার একটা রোগী ট্রেনের ভিতরে পকেট মারকে মানুষ মারতেছিল। এক লোক তাকে সেভ করতে গেছে যে ভাই আর মারেন না, যদি মারা যায়। তখন মানুষ বললো এই শালাওয়ের সাথে জড়িত আছে, একে কিল খুশি লাঠি যাই মারে মারুক, তিনি তার ওখানেও আঘাত পায়, শরীরেও আঘাত পায়। কোনো ব্যথাই যখন কমছিল না, স্পর্শকাতর, তার শরীরে স্পর্শকাতর ছিল, আঘাত ছিল, তার উত্থান হচ্ছিল না। তার আঘাত বিবেচনায় আমি যখন তার শরীরে, মানে আমার জীবনে কিন্তু এটা একটা মোড়, এটা থেকে আমি শিখতে পারলাম তার শারীরিক আঘাত কমানোর জন্য তাকে আমি আর্নিকা প্রয়োগ করি। তিনি দ্বিতীয়বার এসে বললেন যে স্যার আপনার ওইটার একটা ওষুধ কম দেন। কেন? ওইটা তো আমি এখনো
শারীরিকভাবে আমি ফিট না, কিন্তু আপনার ওষুধ খাবার পর অনেক বেশি ফিট। তাহলে দেখুন, আমরা কখনোই কল্পনাই করিনি আমি যে এরকম ক্ষেত্রে আর্নিকা লাগতে পারে। তাহলে আঘাতজনিত যে সমস্যাগুলো আছে, তাহলে আমরা কিন্তু সেই সমস্যাগুলো, আঘাতের ওষুধ এবং রোগীর লক্ষণ, আঘাতের যতগুলো ওষুধ আঘাত পেল কিনা এই একটা বিবেচনায় আমরা অবশ্যই নেব। আমার ভয়ের থেকেও এক রোগী ছিল, যেমন বিয়ের 6ষ্ঠ দিন পর্যন্ত সে স্ত্রীর সাথে কথা বলেনি। 7ম দিন তাই আসলেন আমার কাছে। আমি তার কাছে শুনে বুঝলাম সে এক কাতে শুয়েছিল, তার মানে এটা দুর্বলতা নয়। আমি ওর স্ত্রীকে বললাম যে তুমি দেখে নিয়ে এসো তাকে। তাকে সালাম দিতে বললাম, সে সালাম দেওয়ারও সাহস পেল না, হাত কাঁপে। এই যে একটা ভয়ের থেকে সে স্নায়বিক দুর্বল হয়ে গেছে। তাহলে কি হলো? তাকে স্নায়ু দুর্বল, ভয়, এই থেকে তাকে ওষুধ প্রয়োগ করা হয়। আমি প্রথমত তাকে ফাইটম দিলাম, দেখি কি ঘটে। আল্লাহর কি কাম, আমার এই ফাইটমে অনেকটা কাজ দিল। তাকে আমি বললাম যে তোমার স্ত্রীকে সালাম দাও। সালাম দিতে পারলো। তাকে নিয়ে অবশ্য একটু হাঁটতে হয়েছে আমাকে, যে চলো যে একটু রাস্তায় হাঁটি, দুজনে 3জনে ঘুরে ঘুরে আসি। নদীতে নিয়ে গেলাম, নদীর চরে হাঁটাহাঁটি হলো। ফাইটম খেয়ে এসে তাকে বললাম যে তুমি তোমার স্ত্রীর কপালে একটা চুমু দাও। সে আমার চেম্বারে সেটা দিতে পারলো। যদিও তাকে আমি শেষ জেলসিয়ামিয়াম দিয়েছিলাম, কিন্তু আমার ওই ফাইটমেই অনেক বেশি কাজ দিয়েছিল। আবার দেখবেন, কৃত্রিম ভাবে রোগ হবার কিন্তু আরো কারণ আছে। আমরা জমি যারা আবাদ করি তারা জানেন যে জমিতে যদি ঘাস হয় ফসল ভালো হয় না। যতই আমি সার পানি দেই না কেন, যতই আমি পানি দেই, সার দেই, যাই করি, কিন্তু কোনোদিন যদি না নিড়ানি দেই বা ঠিক টাইমে যদি আমি নিড়ানি না দেই, ফসল কিন্তু ভালো হয় না। এই রোগীগুলো যদি প্রতি 7 দিনে আপনার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে না বলেন, যদি না হয়, আমি যতই ওষুধ দেই, এরা সুস্থ হবার পথটা হারিয়ে ফেলে। কারণ ওই ঘাস, ওই আগাছা ফসলকে দুর্বল করে দেয়। তাই চিকিৎসার সময় আমাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল করতে হবে। আপনি চিকিৎসায় যত ওষুধ দেন, আপনি দেখবেন যে এই রোগীগুলো কিন্তু ঘুরে ঘুরে আসে, অনেক ওষুধ খেয়ে, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব খেয়ে আপনার কাছে আসছে। আপনিও তাকে ওষুধ দিচ্ছেন, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? শুধুমাত্র এই আগাছাই তাকে সুস্থ হতে দিচ্ছে না। তাহলে এই আগাছা মুক্ত করতে হবে প্রতি 7 দিনে। আপনারা অনেক রোগী পাবেন, তারা এসে বলবে এই যে একটা শ্রেণী বিভাগ করে নেওয়াটা একটা সহজ সুবিধা। অনেক রোগী এসে বলবে, দেখেন আমার অমুক রোগ হবার পর থেকে আমি আর ভালো নেই। আমার শরীরে একবার কেটে গেছিল, রক্তক্ষরণ হয়েছে, তারপর থেকে আর আমি ভালো নেই। আমার বসন্ত হবার পর থেকে ভালো নেই। এরকম যে রোগগুলোর পর থেকে আর ভালো নেই, তাহলে আপনি তার ওষুধটা একবার ভাবুন। কৃত্রিম ভাবে হওয়া পর আর এই রোগ ভোগার পর দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপনি ভিন্নতা করুন, ওষুধ নির্বাচন সহজ। আবার অনেকে অনেক ওষুধ খাবার পর থেকে হয়। অনেকে
এই যে করোনা ভ্যাকসিন নেবার পরেও অনেক মানুষের এই সমস্যাটা দেখা দিয়েছে। করোনা ভ্যাকসিন নেবার পর যদি এই সমস্যাটা হয়ে থাকে, অনেকে আছে উচ্চ শক্তি অনেক হোমিওপ্যাথিক ওষুধ খাবারের পরে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। যদি হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ সাদৃশ্যে রোগীর জীবন শক্তির চেয়েও অধিক পরিমাণ উচ্চ শক্তি হয়ে থাকে, সেই কারণে যদি হয়, তাহলে সেই ওষুধটি কিন্তু জানতে হবে। সেই ওষুধটি একটু নিম্ন শক্তি দিন, তাহলে এই সমস্যাটা সমাধান হবে। এই যে ওষুধ জনিত, ভ্যাকসিন জনিত, যারা জলাতঙ্কের ভ্যাকসিন নেয় তাদের এই সমস্যা অনেক সময় দেখা দেয়। তাহলে চিকিৎসার সময় যদি আমি ওই গদ বাঁধা কমন ওষুধ দিয়ে চিকিৎসা করি, তাহলে কিন্তু ব্যর্থতা আমার। আমরা হোমিওপ্যাথিকে এই গদ বাঁধা ওষুধ দিয়ে চিকিৎসা করে, মাদার ফাদার ব্রাদার ব্যবহার করে কোথায় যে নিয়ে যাচ্ছি জানি না আমি। আর অনেক রোগী পাবেন বংশজনিত কারণে অথবা মায়োজমেটিক কারণে। এই মায়োজমেটিক কারণগুলো যদি পান, তাহলে কিন্তু চিকিৎসা হবে তার মায়োজমেটিক কারণে। তার বংশীয় ইতিহাস বিবেচনা করতে হবে, তার কি কি রোগ আছে, তাদের কোন সংক্রমণ ইতিহাস আছে কিনা, তাদের যক্ষা হাঁপানি আছে কিনা, মাতৃকালীন সময়ের অপুষ্টি ছিল কিনা, মাতৃকালীন সময়ে মা অশান্তিতে ছিল কিনা। আজকে 30 বছরের 40 বছরের যে মানুষটি এই সমস্যা নিয়ে আসছে, ঠিক সে যখন মায়ের গর্ভে ছিল, মা মানসিক অশান্তিতে ছিল। সেই অশান্তি আজকের এই মানুষটির এই রোগের জন্য দায়ী। তাহলে আপনারা দেখেন, বিজ্ঞানে কিন্তু তাই বলছে, মাতৃকালীন সময়ে মায়ের শারীরিক মানসিক স্বাস্থ্য সমান সন্তানের সুস্থতা। যেহেতু মাতৃকালীন সময়ের মায়ের শারীরিক মানসিক সন্তান সুস্থতা যদি সন্তানের সুস্থতা হয়ে থাকে, আর অসুস্থতা সন্তানের অসুস্থতা, তাহলে আমি যদি আজকের এই লক্ষণ নিয়েই যদি শুধু চিকিৎসার ব্যবস্থা করে থাকি, তাহলে এই মানুষটি প্রকৃতি অর্থে সুস্থ হবে না। আমি যে ওষুধটি দিব, সেই ওষুধটি শুধুমাত্র তাকে সাময়িক উপশম দেবে। আর আমরা সাময়িক উপশম দেওয়ার জন্য নয়, আমরা একটা মানুষকে আরো আদর্শ আরোগ্য দেওয়ার জন্যই চেষ্টা করছি। আর আদর্শ আরোগ্য দেওয়ার জন্য মাতৃকালীন সময়ের শারীরিক মানসিক সমস্যা নিতে হবে তার বংশের ইতিহাস আর রোগীর লক্ষণ সব মিলিয়ে তখন যদি আমরা এই রোগীকে ওষুধ প্রয়োগ করি, তাহলে কিন্তু এই সমস্যাটা দূর হবে। আর এ প্রসঙ্গে আমি আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে বর্তমানে অনেক ডাক্তার আছে বা আছে যারা এই কিছু ট্যাবলেট দেন, আজ খেলে আজ উপকার। এটা যে কতটা ভয়ঙ্কর ক্ষতি করে কল্পনাতে। 3 বছরের শিশু ধর্ষিত হতে চায়, 4 বছরের শিশু ধর্ষণ করে, 5 বছরের শিশু ধর্ষণ করে, 12 বছরেই পালিয়ে বিয়ে করে। একবার খোঁজ নিয়ে দেখুন, এদের বাবা ওই বড়িগুলো খেয়ে জন্ম দিছে। আমরা মানুষকে যে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি, এই ক্ষতি করার অধিকার আমার নেই। আপনারা একবার একটু খোঁজ নিয়ে দেখুন, যে দেখবেন যে এই সমস্যাগুলো কারা করছে, তাদের একটু খোঁজ নিন। ওই রোগীর পিতা মাতাকে জিজ্ঞাসা করুন যে আপনি কি এই বড়িগুলো খেতেন? তিনি বলবেন যে হ্যাঁ। আপনারা দেখেন, আরো সহজ করে দেই, যাদের হাত পা ভেঙে যায়, হাড় হাড্ডি ভেঙে যায়, সহজে জোড়া লাগছে না, কিছুতেই যেন জয়েন্ট উঠছে না, একটু খোঁজ নিয়ে দেখুন তাদের এই জাতীয় ট্যাবলেট খাওয়ার অভ্যাস আছে। তাই আসুন, আমরা এরকম অন্যায়মূলক চিকিৎসা করবো না।
আমরা প্রকৃতির হোমিওপ্যাথ হতে চাই, প্রকৃতিতে হোমিওপ্যাথ হব। আর আমরা যদি প্রকৃতির হোমিওপ্যাথ হতে পারি, ভণ্ডদের কাছ থেকে হোমিওপ্যাথ আমাদের হাতের কাছে ফিরে আসবে। কারণ বর্তমান সময়ে অধিকাংশই অপহোমিওপ্যাথ, তাদের ভিড়ে প্রকৃত হোমিওপ্যাথ নিবু নিবু। তাই আসুন আমরা সকলে মিলে একযোগে এক হই, প্রকৃতি অর্থে হোমিওপ্যাথ হই, যাতে দেশ জাতির কল্যাণ হয়। দেশ ও জাতির কল্যাণের আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডাক্তার লুৎফর রহমান স্যারকে তার সুন্দর উপস্থাপনার জন্য। আজকে যে বিষয়টা আলোচ্য ছিল, বিষয়তে স্যার কিভাবে আর কি রোগীর প্রথম অবস্থা উঠিয়ে আনা যায় বা শুরুটা কিভাবে করা যায়, সেই দর্শন ভিত্তিক একটা আলোচনা আমরা শুনলাম। তো এই বিষয়ে কিছু সংযোজন করার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডাক্তার ইশাত হোসেন লিপ্টন স্যারকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি তো আলোচনা করার জন্য আসি নাই, শুনতে আসছি। কোন জায়গা থেকে আলোচনা করব বলেন, বা কোন জায়গা থেকে বলবো সেই জায়গাটা বলেন। আর শুরুতেই বলেন কি বলবো, কোন জায়গা থেকে, কি জানতে চান এই প্রসঙ্গে, সেই প্রসঙ্গটা বলি। এই আলোচনা তো বিশাল আলোচনা। আজকে টপিকটা ছিল কি একটু বলেন তো। যৌন দুর্বলতা হোমিওপ্যাথিক চিকিৎসা। তো যৌন দুর্বলতার হোমিওপ্যাথিক চিকিৎসা কি এরকম কিছু বলতে বললে বলা যায়? যৌন দুর্বলতা হোমিওপ্যাথিক চিকিৎসা কি? যৌন দুর্বলতাটা কি? নারী এবং পুরুষের যৌনতার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থার যে ব্যতিক্রম, যেটা সেটাই মানে স্বাভাবিক অবস্থার থেকে যে অক্ষমতা, এটা হলো দুর্বলতা। এই দুর্বলতা নারীর থাকতে পারে, পুরুষের থাকতে পারে। স্যার তো একটা ভূমিকা দিলেন, কিন্তু আসলে আলোচনার মধ্যে ঢোকেন নাই। আলোচনার ভেতরে ঢুকলে না একটা প্রসঙ্গ টেনে বলা যেত। বর্তমান সময়ে আমরা অনেক ক্লেম পাই, অনেক নারী আসে আমাদের যে শি হ্যাজ নো সেক্সুয়াল ডিজায়ার। অনেক নারী আমাদের ক্লেম করে যে তার কোনো সেক্সুয়াল ডিজায়ার নেই। এটা দুর্বলতা না? আবার ডিজায়ার থাকলেও বিভিন্ন ধরনের অক্ষমতা থাকে, এটা নারীদের থাকে, পুরুষের থাকে। তো প্রথমত পুরুষের কথাই বলতে চাচ্ছিলেন স্যারে, কিন্তু আসলে আমি মনে করি এটা স্পেসিফিক ধরে ধরে আলোচনা করা উচিত ছিল। সেক্সুয়াল ডিসএবিলিটি এটা কি কারণে হয়? প্রথমত শারীরিক কারণ। শারীরিক কারণের মধ্যে যেটা হতে পারে যে ইম্পোর্টেন্সি, বা বাংলা যেটাকে ধ্বজভঙ্গ বলে, ঠিক আছে। উত্থানের সমস্যা, অর্থাৎ ইরেক্টেড হয় না, এটা একটা সমস্যা। এই সমস্যাগুলো হলো ফিজিক্যাল সমস্যা। এছাড়া ইমোশনাল কিছু সমস্যা থাকে, মেন্টাল কিছু সমস্যা থাকে। তো এগুলো ধরে ধরে স্পেসিফিকলি আলোচনা করা দরকার। যেমন আপনি ওষুধের ক্যারেক্টার ধরে, রোগীর ক্যারেক্টার ধরে আলোচনা করা দরকার। স্যার যেভাবে আলোচনা করছেন, এভাবে আলোচনা করলে বছরের পর বছর আলোচনা চলবে। সমাধান তো পেলাম না। সমাধান কি? আমার একটা রোগীর কথা বলি আমি, যে আপনার চিন্তা করতে পারবেন না। যে রোগীটা হলো, সে পরিপূর্ণভাবে যৌনতার ক্ষেত্রে পরিপূর্ণভাবে মারাত্মকভাবে দুর্বলতা প্রকাশ করছে, এবং তার একটা কন্যা সন্তানের বাবা। তার সংসারটা ভাঙতে শুরু করেছে। বাচ্চাটার বয়স হলো 2.25 বছরের মতো। এটা নিয়ে সালিশি দরবার, এটা সেটা বিভিন্ন ধরনের ঝামেলা চলছিল। তো আসলে কি পরবর্তীতে বেরোলো যে ওয়াইফ বললো যে তার হাজবেন্ডের অক্ষমতা আছে।
ঠিক আছে, অক্ষমতা আছে, আমরা ডাক্তারের সঙ্গে আলাপ করি। আমার কাছে নিয়ে আসছো রুগীটা, আমি রুগীর সঙ্গে কথা বললাম, দীর্ঘক্ষণ কথা বললাম, 1.5 ঘন্টা তার লাইফ হিস্ট্রি শুনলাম। এরপরে তার চিকিৎসা করায় এই রুগীটা ভালো হয়ে গেছে, কমপ্লিট সুস্থ হয়ে গেছে, তার সংসারটা টিকে গেছে। এই রুগীটা ছিল ইথুজা। এখন নিঃসন্দেহে আপনারা চিন্তা করবেন, ইথুজা তো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের পেট গালা, বমি, মানে পেটের গন্ডগোল, পায়খানা, পাতলা পায়খানা ইত্যাদির জন্য ব্যবহৃত। অথচ একদম মানে পূর্ণবয়স্ক পুরুষের ইম্পর্টেন্সি দূর করছে ইথুজা। আমরা এই ধরনের ইম্পর্টেন্সি অনেক রোগী পাই। কারো কারোর জন্য লাইকোপোডিয়াম দিতে হয়, কারো কারোর জন্য ক্যালিডিয়াম স্যাগুইনাম দিতে হয়, কারোর জন্য অ্যাগনাস কাস্টাস দিতে হয়। ঠিক আছে, তো এই বিভিন্ন ধরনের ওষুধ দিতে হয়। এটা নেস্টামিউটিকাম হতে পারে, স্টাফিসিগ্রিয়া হতে পারে, মেডোরিনাম, থুজা ইত্যাদি ওষুধ হতে পারে। এবং সেটা হলো ওষুধের কনস্টিটিউশনের সঙ্গে রোগীর কনস্টিটিউশনটা মিলছে কিনা। হ্যাঁ, থরলি বলা যায় এভাবে। দেখেন, ইম্পর্টেন্সের রোগী যত আমাদের কাছে আসে, এটা সাধারণভাবে আমরা প্রথম দিকে চিন্তা করি লাইকোপোডিয়াম কিনা, অ্যাগনাস কাস্টাস কিনা, বা ক্যালিডিয়াম স্যাগুইনাম কিনা, এই ধরনের চিন্তা করি। তা কোন ক্ষেত্রে চিন্তা করি? এটা রোগীর মেন্টাল স্টেটটা কোথায়, তার ক্যারেক্টারিস্টিকটা। ইথুজার যে রোগীটা দেখেছি তারই বা ক্যারেক্টারিস্টিকটা কি ছিল? এই রোগীটার হিস্ট্রি হলো এরকম যে ছোটবেলায়, এর বয়স যখন 5-6 বছর, তখন তার বাবা মারা যায়। তার যখন 5-6 বছর বয়স, তখন তার বাবা মারা যায়। তার বাবা যখন মারা যায়, তখন তার মায়ের বয়স 25-এর নিচে, 25-এর নিচে। তো সঙ্গত কারণে একটা সময়, বছর খানেক পরে, ঠিক আছে, তার বাবার ফ্যামিলির লোকজন বা নানার ফ্যামিলির লোকজন সবাই মিলে তার মাকে আবার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। তো বিয়ে হয় আর এক লোকের সঙ্গে। সেই লোকের হলো তার স্ত্রী 1.5 বছর বয়সের একটা কন্যা সন্তান রেখে মারা গেছে সেখানে। এবং বিয়ের শর্ত অনুযায়ী ওই ছেলেকে, মানে ছেলে এবং ছেলের মা দুজনেরই ভরণ পোষণের দায়িত্ব নেয় ওর মায়ের নতুন হাজবেন্ড। সেইখানে ছেলেটা বড় হতে থাকে। বড় হতে হতে একটা সময় হাই স্কুলে পড়াশোনা শুরু করে। পড়াশোনা করতে 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 সেই বনে বাজারে ঘুরে, খুব একটা কারোর সঙ্গে মিশতে চায় না। একটা পর্যায়ে যখন ক্লাস 8-9-এ পড়ে, তখন তার পাখি পোষার শখ আসে। সে কবুতর পাখ পুষতে শুরু করে। এরপরে একটু বড় হওয়ার পরে কলেজ লাইফে গিয়ে সে পড়াশোনা ছেড়ে দেয়। পড়াশোনা ছেড়ে দিয়ে সে কি করবে, একটা মোটর বাইক কিনে মোটর বাইক চালায় ভাড়ায়। এদিকে ওই মেয়েও বড় হচ্ছে, তার সৎ বোন বড় হচ্ছে। এখন ওই একই ফ্যামিলিতে থাকায় সবাই চিন্তা ভাবনা করে তো এই সৎ বোনের সঙ্গে এই ছেলের বিয়ে দিয়ে দেয়। সেই ঘরে একটা মানে ছেলে, মানে একটা মেয়ে কন্যা শিশু হয়। এই শিশুটার বয়স 2 বছর। এর মধ্যে তার স্ত্রী অভিযোগ তুলে দিয়ে সঙ্গে আমি সংসার করবো না, এর মানে যৌন সক্ষমতা নেই। যে ওর সঙ্গে কথা বলতে গিয়া যেটা আমি পেলাম, রুগীর সঙ্গে কথা বলতে গিয়া বা রুগীর ওয়াইফের সঙ্গে কথা বলতে গিয়া, যে বলছে সে অনেকগুলো কবুতর পালে এবং সে 50,000 60,000 টাকা জোড়া বা তার চেয়ে বেশি দামের জোড়া, এই দামে তারই আছে, কবুতর আছে। এবং কবুতরের জন্য আলাদা ঘর আছে। সে সকালবেলা উঠে কবুতরের সঙ্গে সে কথা বলে, কবুতরকে খাবার দেয়, তাদের কাছে তাদের সুখ দুঃখ জিজ্ঞেস করে। এরপর মোটরসাইকেল নিয়ে চলে যায়, রাতে আসে, এসে ঘন্টা 2-3 এসে প্রত্যেকটা কবুতরকে দেখে, কার কি অবস্থা ধরে দেখে, আবার মানে কোপে রেখে দেয়। কিন্তু সে আসলে যে কাজটা মানে করে না, তার স্ত্রীকে সময় দেয় না, ওয়াইফকে সময় দেয় না। মানে তার মানে ফিজিক্যাল সে সামর্থ্য নাই। এই যে দেখেন, যে ছেলের সাথে কথা বলে আমি যেটা পেয়েছি, সেটা হলো যে সে ছোটবেলা যখন তার মার বিয়ে হয়, তখন তার অনুভূতি ছিল এরকম যে মা বিয়ে করবে কেন, তার আরেক বাড়িতে যেতে হবে কেন, আমি কি মাকে কম ভালোবাসি, এইটুক কথা তার মনে আছে। কিন্তু তারপরও সে গেছে, তারপর আর কিছু মনে নেই। এরপরে দেখে সে মার সঙ্গে মিশতো না, ওই সৎ বাবার সঙ্গে মিশতো না, সৎ বোনের সঙ্গে মিশতো না, ওই স্কুলের যেত, বনে বাজারে ঘুরে বেড়াতো, কবুতর পুষতো।
এটা আমরা টোটাল হোমিওপ্যাথির মধ্যে একটা ওষুধে খুঁজে পাই যে ইথোজার মধ্যে। সে কি ভালোবাসা বা প্রেম ভালোবাসা সংক্রান্ত তার যে ইমোশনটা আবেগটা এটাকে সে উজ্জ্বল করে দেয়, প্রত্যাহার করে দেয়। কখন এই প্রেম ভালোবাসার বিষয়টা এতই এতই গভীর থাকে যে সে ফিল করে আমি যতটা ভালোবাসি, আমি যাকে ভালোবাসি সে ততটা বোঝে না, বা আমি আমার ভালোবাসাটাকে, আমার যে অ্যাফেকশন বা ভালোবাসা, যে আমার যে মমতাবোধ বা আমার শ্রদ্ধাবোধ, এইটা আমি তাকে কখনোই বুঝাইতে পারতেছি না, আমি বুঝাইতে ব্যর্থ, অথবা তারা বুঝতে ব্যর্থ। এই অবস্থাটা যখন আসে তখন ইথুজা কি করে? ইথুজা হলো তার ভালোবাসা সংক্রান্ত যে আবেগ, সেই আবেগটাকে উজ্জ্বল করে নেয়, প্রত্যাহার করে নেয়। তো প্রত্যাহার করে নেওয়ার পর কি, যে পারিবারিক জীবনে সবার সাথে তার সম্পর্ক থাকে, কিন্তু ওই ইমোশনটা আর থাকে না। তো দেখেন মানুষের ইমোশন এমন একটা বিষয় যে আপনি উজ্জ্বল করে নিলেন বা সাপ্রেস্ট হইল, অবদমন করলেন, কিন্তু সে অবদমিত থাকবে না, সাপ্রেস্ট থাকবে না। এইটা কিছু সময় অবদমিত থাকবে, এরপর কি, এরপর সে অন্যদিকে রূপান্তরিত হয়। এই ছেলে কি হয়েছে যে মানবীয় ভালোবাসা সেইটা সে উদ্যোগ করে আনছে, উদ্যোগ করার পরে দেখা গেছে সেটা তার পশু প্রেমের মধ্যে বা পাখি প্রেমের মধ্যে রূপান্তরিত হয়ে গেছে। এই যে রূপান্তরিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো একটা ঘটনা ঘটছে, যে শুধুমাত্র তার ওইটা রূপান্তরিত হয় নাই, তার সেক্সুয়াল সাইডটা আস্তে অবদমিত হয়ে গেছে। তো আমরা যদি ঠিক ওই পয়েন্টে ওষুধ দিতে পারি তাহলে রোগীটা সুস্থ হবে। তাই হয়েছে। এই যে নিজের ভালোবাসার যে সংক্রান্ত ইমোশনটাকে উদ্যোগ করে নিয়ে নেওয়া, এটা একমাত্র ইথুজার মধ্যে আছে, অন্য কোনো ওষুধে নাই। সো আমি তার জন্য ইথুজার ব্যবস্থা দিয়েছি এবং উইদিন 2 months সে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাদের বিয়েটা ভাঙেনি। আপনি দেখেন লাইকোপোডিয়ামের সেক্সুয়াল আছে, মানে ঘাটতি আছে বা যৌন সমস্যা আছে, বিশেষ করে লাইকোপোডিয়াম মেল পেশেন্টের কথা আমি বলি, পুরুষ রোগী। এটা ঘাটতিটা কেন? ঘাটতিটা লাইকোপোডিয়ামের একটা সেন্স আছে, একটা এসেন্স আছে। এসেন্সটা হলো সে কোনো লাইবিলিটি বহন করতে চায় না, দায়িত্বভার নিতে চায় না, দায়িত্ব নিতে চায় না, কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সে অপারগ, কমপ্লিটলি অপারগ, ভয় পায় এবং সে মনে করে আমার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব না, অথচ দায়িত্বটা নিলে কিন্তু সে ঠিকঠাক পালন করতে পারে। তো এই অবস্থা থেকে যে লাইকোপোডিয়াম তার যে সেক্সুয়াল লাইফটা, এটা সাধারণত ওয়ান নাইট স্ট্যান্ড যে সেক্সুয়ালিটি, সে যদি তার যে রেগুলার যে পার্টনার, মানে তার অবস্থাটা কি হয়, লাইকোপোডিয়ামের রুগীটা আমরা পাই তার যথেষ্ট সেক্সুয়াল ইন্টারাকশনে যাওয়ার বা মানে ওই যৌন সম্পর্কে যাওয়ার ইচ্ছা থাকে, বাট তার ফিজিক্যাল ফিটনেস থাকে না, তার পুরুষাঙ্গ ইরেক্টেড হয় না, শক্ত হয় না, বা শক্ত হয়ে আবার অবদমিত হয়ে যায়। কারণ কি, তার ভেতরে একটা ভয় থাকে যে আমি যে এই যে সঙ্গমে যাচ্ছি, এখানে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, বাচ্চার দায়িত্ব আমাকে নিতে হবে, অথবা তার রেগুলার পার্টনার যার দায়িত্ব তাকে নিতে হচ্ছে, অর্থাৎ বিবাহিত স্ত্রী, সেখানে নপুংসক বা ইম্পর্টেন্সই তার সেখানে চলে আসে। বাট ইরেগুলার পার্টনার যদি থাকে অন্য নারীতে, যার দায়িত্ব আবার তাকে গ্রহণ করতে হয় না, সেখানে সে সক্ষমতা দেখায়। তাহলে ওয়ান নাইট স্ট্যান্ড রিলেশনশিপ, ওয়ান নাইট স্ট্যান্ড সেক্সুয়াল রিলেশনশিপ, সেটা তার জন্য বরং বেটার, সেখানে তিনি পুরোপুরি সক্ষম। বাট রেগুলার পার্টনারের কাছে, বিবাহিত স্ত্রীর কাছে তার অক্ষমতা প্রকাশ পায়। দিস ইজ লাইকোপোডিয়াম। আপনি অ্যাগনাস কাস্টাস অতিরিক্ত ইন্দ্রিয় ব্যবহার বা অতিরিক্ত সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর কারণে দুর্বলতা, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, আবেগীয় দুর্বলতা, সবকিছু একসঙ্গে দেখা দেয় অ্যাগনাস কাস্টাস, এবং তার মানে সে মানে সেক্সুয়াল কন্ট্যাক্টে যাওয়ার মতো যে উত্থিত হয় না, তার পুরুষাঙ্গ উত্থান হয় না। ঠিক এরকমই আর একটা আছে ক্যালেডিয়াম সাইগোইনাম। এই দুটো ওষুধের মতো মধ্যে একটা তফাৎ আছে, যে উত্থিত হলেও আস্তে অবনমিত হয়ে যায়, সেটা হলো অ্যাগনাস কাস্টাস, আর হলো
ক্যালিডিয়াম স্যাগুইনাম যেটা, সেটা ওই ব্যক্তি মনেই করে না তার একটা পেনিস আছে বা পুরুষাঙ্গ আছে, জাস্ট লাইক একটা ছেঁড়া শুকনো ন্যাকড়ার মতো। আপনি ঘরদোর বলছেন যে ন্যাকড়াটা এটা শুকিয়ে গেলে কিরকম হয়, সে ফিল করে জাস্ট তার পুরুষাঙ্গটা ওরকম ছেঁড়া ন্যাকড়ার মতো। দ্যাট ইজ ক্যালিডিয়াম স্যাগুইনাম। এখন ওভারঅল কথা বললে আমরা ধাতুগত চিকিৎসা করব, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করবো, স্যার যেটা বারবার বারবার বলছেন, স্পেসিফিক এই বিষয়গুলো ধরতে না পারলে তো হবে না। আপনি নেট্রাম ফসফরিকামের মধ্যে এই যে ইম্পর্টেন্সির ব্যাপারটা আছে বা সেক্সুয়াল দুর্বলতার কথাটা আছে, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। অতিরিক্ত স্বপ্নদর্জনিত কারণে যদি কারো এই দুর্বলতাটা আসে বা যৌনতার প্রতি অনীহা আসে, এবার সেক্ষেত্রে আরো কিছু কন্ডিশন আছে যে সে যথেষ্ট কখনো কখনো ইন্ট্রোভার্ট থাকে, কখনো কখনো এক্সট্রোভার্ট। সে হয়তোবা নেট্রামের রোগী কিন্তু তার বিহেভিয়ারটা ফসফরাসের মতো, অথবা ফসফরাসের রোগী তার ইমোশনটা নেট্রামের মতো। তো সেইখানে নেট্রাম ফসফরিকাম একটা চমৎকার ওষুধ হতে পারে। নারীদের ক্ষেত্রে আমরা সিপিআর রোগীতে দেখি যে সিপিআর পেশেন্ট হ্যাজ নো সেক্সুয়াল আর্টস, এই কথাটা বলা হয়। আসলে সিপিআর সেক্সুয়াল আর্টস নাই, কথা এটা বলা হয়, কিন্তু আমি যেটা বলি সেটা কথা হলো অন্যরকম। সিপিআরও যথেষ্ট সেক্সুয়াল আর্টস বা চাহিদা বা ইচ্ছা থাকে নারীদের ক্ষেত্রে, বাট এটা প্রকাশে ঘাটতি থাকে, সেটা প্রকাশ করতে পারে না। তো আবার কথাটা বলা আছে এরকম যে সিপিআর নারী যথেষ্ট মানে সেক্সটাকে উপলব্ধি করে বা সে যথেষ্ট তৃপ্তি সহকারে উপলব্ধি করে যদি তার প্রতি জোর খাটানো হয়। এটা সেক্সুয়াল হরমোনাল ডিসক্রিপেন্সির কারণে সিপিআর এই একটা অবস্থা হয়। আমি যে কথাটা বলি, সিপিআর অনেক কথা অনেকে বলছে, বাট আমি বলি সিপিআর হলো গিয়া যে প্রধান কথাটাই হলো ল্যাক অফ ম্যানিফেস্টেশন, প্রকাশে ঘাটতি। সিপিআর সব ক্ষেত্রে প্রকাশে ঘাটতি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা, নারী অঙ্গগুলার প্রকাশে ঘাটতি। পুরুষ হলে পুরুষ অঙ্গগুলার প্রকাশে ঘাটতি, তার গোপ উঠবে না, তার মানে দাড়ি গজাবে না, প্রকাশে ঘাটতি। ঠিক আছে, আবার নারীদের বক্ষ অনুন্নত থাকবে, তার যে নারীদের যে বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিকঠাক ডেভেলপ করবে না। ঠিক ওরকম তার ইমোশন এবং মেন্টাল লেভেলও তার সেক্সুয়াল আর্টস থাকে, বাট এটা প্রকাশের ঘাটতি থাকে। আমরা যদি এরকম ফিল করতে পারি সেই নারীদের জন্য বা সেই পুরুষের জন্য আমরা সিপিআর ট্রিটমেন্ট দিতে পারি। তাহলে আলোচনাগুলো এইভাবে হওয়া উচিত। ওভারঅল হলে, জেনারেল হলে এই আলোচনা করে কোনো লাভ নেই, সময় নষ্ট। তাহলে কি এই যে ওষুধগুলো বললাম, প্রত্যেকটা ওষুধ পড়তে হবে, প্রত্যেকটা ওষুধের মেজাজটা বুঝতে হবে, টোনটা বুঝতে হবে। এই টোনটা যদি আমরা বুঝতে না পারি, আর্জেন্টাইটিকাম কি, হ্যাঁ আর্জেন্টাইটিকামও আছে যে আর্জেন্টাইটিকামের মেজাজটা কি, এই মেজাজটা হলো খুব তাড়াহুড়া, সে সবকিছু খুব ফাস্ট দ্রুত গতিতে করতে চায়, এক্ষুনি খুব ইমার্জেন্সি ভাবে করতে চায়। তো সেক্ষেত্রে কি হলো যে সে মানে কয়টাছে যাওয়ার আগেই তার বীর্যপাত ঘটে যায়, তার অক্ষমতা প্রকাশ পায়। আমি যদি বুঝি এই মানুষটা আর্জেন্টাইটিকাম, তাকে আর্জেন্টাইটিকামের মাধ্যমে তাকে আমরা তুলে আনতে পারি। আর্জেন্টাইটিকাম ওষুধটা আমাদের জানতে হবে সেভাবে, আমাদের না জানি তাহলে তো চলবে না, হবে না। ঠিক এরকম নেট্রাম সালফুরিকামের একটা ধরন, নেট্রাম মিউরিটিকামের একটা ধরন, সালফারের একটা ধরন। সালফার কি মনে করে? সালফার মনে করে যে সেক্সুয়ালিটি এখানে তার ইমোশনের কোনো দাম নেই, সেক্সুয়ালিটি তার ফিজিক্যাল বিষয়, ফিজিক্যালি উইক পার্ট। নেট্রাম সালফার অনেকটা ওইরকম, যে ইমোশনটাকে সে আউট অফ সার্কুলেশনে রাখে। আবার যদি আপনি অন্যভাবে দেখেন যে উচ্চবিত্ত ফ্যামিলি, খুব উচ্চবিত্ত, যারা বাংলাদেশে বড় বড় শিল্পপতি এরকম, এদের নারী পুরুষ উভয়ের মধ্যে সমস্যাটা এরকম যে স্বাভাবিক সেক্সের সময় এদের কোন স্পৃহা থাকে না, যে স্বাভাবিক বা বৈধ সেখানে স্পৃহা থাকে না এর কারণে এর মধ্যে তাদের হরমোনাল একটা বিষয় থাকে। আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাই প্লাম্বাম মেটালিকামটা যদি আমরা পড়ি তাহলে সেখানে পাবো। সেখানে কি বিকৃত যৌনতার প্রতি তাদের আকৃষ্ট হওয়ার প্রবণতা দেখা যায়। অর্থাৎ যেখানে যৌন সম্পর্ক স্থাপন করলে সামাজিকভাবে বিকৃত হতে হবে বা তুখোর আলোচনা হবে, সমালোচনা হবে, খারাপ সমালোচনা হবে,
এই ধরনের সম্পর্কিত নারী পুরুষ, মানে উভয়ের মধ্যে সম্পর্কটা এরকম। যেমন একজন মসজিদের ইমামের সঙ্গে ঠিক আছে একজন নারী সম্পর্ক স্থাপন করবে, এইটা নিয়ে খুব সামাজিক ভাবে আলোচনা হতে পারে। এইরকম যদি কোনো ক্ষেত্র হয় সেইখানে তারা সক্ষমতা দেখায়, বা সম্পর্কের দিক থেকে বিয়েটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিয়েটা সমর্থিত নয় এমন কোন নারীর সঙ্গে বিশেষ কোনো পুরুষ সম্পর্ক স্থাপন করলে সে সেখানে সক্ষমতা দেখায়, অথচ স্বাভাবিক সেক্সের ক্ষেত্রে তার কোনো সক্ষমতা নাই। এটা হরমোনাল বিষয়। এটা আমরা যদি কখনো প্লাম্বা মেটালিকা আলোচনা করি তখন এই জিনিসটা পাওয়া যাবে। প্লাম্বা মেটালিকার মধ্যে এরকম একটা বিকৃত যৌনতার বিষয় দেখা যায়। ঠিক এইভাবে আমরা মেডোরিনিয়ামের মধ্যে যেমন বিকৃত যৌনতা আছে সেরকম ইম্পোর্টেন্সি আছে, থুজার মধ্যে বিকৃত যৌনতা আছে, ইম্পোর্টেন্সি আছে। তো আমরা ওষুধগুলো বুঝতে পারলে, সুন্দরভাবে বুঝতে পারলে এটা আমরা প্রত্যেকটা রোগীকে তুলে আনতে পারবো। তো ওষুধ বা কোনো রোগ নিয়ে যখন আলোচনা করা হবে তখন অবশ্যই আমরা সংশ্লিষ্ট হোমিওপ্যাথিক ওষুধগুলো একদম টু দা পয়েন্টে গিয়ে সেটাকে আলোচনা করার চেষ্টা করব, এবং জানা না থাকলে পরবর্তীতে আমরা সেই ওষুধগুলো জেনে রাখবো। আলোচনাটা এভাবে হলে ফ্রুটফুল হয়। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ইরশাদ হোসেন লিপ্টন স্যারকে তার মূল্যবান মতামত পেশ করার জন্য। তো রাত অনেক হয়ে গেছে, তো এই মুহূর্তে শেষে আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার এ কে মিজানুর রহমান স্যারকে কিছু বলে তারপরে ক্লাস শেষ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ডাক্তার এ কে মিজানুর রহমান স্যার। আসসালামু আলাইকুম। আমি খুব মনোযোগ দিয়ে লিপ্টন স্যারের কথা শুনছিলাম আসলে, যে আমাদের ক্লাসগুলোর একটা অ্যারেঞ্জমেন্ট দরকার এবং কিছু কিছু তথ্য আমাদের এমন ভাবে সুবিন্যস্ত করে সন্নিবেশন করা দরকার যাতে সবাই বেনিফিট হতে পারে। আমাদের অডিয়েন্সের মধ্যে আসলে প্র্যাকটিসিং ডক্টর অনেক আছেন, আবার দু চারজন হয়তো স্টুডেন্ট থাকতে পারে, আর এছাড়া অনেকে, বেশিরভাগ আসলে ডাক্তাররা আসেন যে অন্য একজন সহযাত্রীর অভিজ্ঞতাকে নিতে। তো আমি দেখেছি যে লিপ্টন স্যারের সঙ্গে যখন কথা বলি বা উনি যখন ক্লাস নেন তখন একটা কাজ করেন, সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স গুলো এগুলো বলেন। আমিও কিন্তু ওনার কাছ থেকে সবচেয়ে বেশি শিখেছি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে। কাছে থাকলে হয়তো চেম্বারে গিয়ে বসে থাকতাম, দেখতাম যে কেমন করে উনি রুগী দেখেন, কেমন করে উনি ডিল করেন, সেরকম একটা বিষয়। তো আসলে আমাদের আমাদের যেহেতু আমাদের কোনো সেট কোনো ইয়া নাই, আমরা উন্মুক্ত ভাবে ক্লাস নেই, সেই জন্য জরুরি সমস্যাগুলো লুপ্ত স্যার যেভাবে বলেছেন যে অনেক ডাক্তাররা সাইনবোর্ড টাইনবোর্ড লাগিয়ে একেবারে মনে হয় যেন উনি হোমিও ডাক্তার না, উনি এই লাইনের ডাক্তার, যে বায়োলজিক্যাল যে ইনকম্পিটেন্স এগুলো উনি টেক কেয়ার করবেন। তো সেই জায়গাটাও আসলে কিছুটা জরুরি জায়গা। আমার মনে হয় যে আমাদের ভাবমূর্তিটা ধুলায় মিশে যাচ্ছে এটার কারণে, সেটাও একটা ব্যাপার। তো একটু বেশি সময় স্যার আলোচনা করেছেন এই ছেলে, যেহেতু কষ্ট আছে মনে, তাই সেই জন্য হয়তো আলোচনা করেছেন। তো এটা থেকেও আমাদের শেখার আছে। তো আমরা চেষ্টা করব আগামীতে যে সুন্দর করে আমরা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স গুলোকে সামনে আনলে আমাদের যারা ডাক্তার ভাইরা আছেন, অনেক স্যাররা আছেন, তারা সবাই উপকৃত হতে পারবেন, যারা নবীন আছে তারা শিখতে পারবে। তো লুৎফা স্যার কিন্তু একজন সফল হোমিওপ্যাথ, ওনার অনেক সফলতা আছে। উনি যদি 10টা কেস স্টাডি দিতেন, আজকে 10টা কেস স্টাডি সবাই ইয়া হতো আর কি, অনেক বেশি উপকৃত হতো। সেটাই লিপ্টন স্যার বলার চেষ্টা করেছেন। আর একটা হচ্ছে যে ঔষধগুলোর কথা নামগুলো আসে সেগুলো সম্পর্কে ন্যূনতম তথ্য আমরা যদি দিতে পারি আর কি। তো আমি লুৎফা স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের আমি একজন ভক্ত মানুষ। আর লিপ্টন স্যার তো উনি সবসময় যে গ্রুপে থাকেন, যেখানে দাঁড়ান সেই জায়গাটা আলোকিত হয়। স্যার আসেন এবং সুন্দর পরামর্শ এই গ্রুপকে দেন, সেজন্য স্যারের কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিবাদন জানাচ্ছি। স্যালিউট স্যার। তো রাত হয়ে গেছে অনেক, এই জন্য আজকে আর একজন হাত তুলেছেন, আমি মনে হয় যে খুব জরুরি না হলে আপনি জরুরি কিছু বলবেন? জি স্যার, আমি জানতে চাইছিলাম করোনা ভ্যাকসিন পরবর্তী
যদি যৌন দুর্বলতা দেখা দেয়, এটার জন্য কি স্পেসিফিক কোনো মেডিসিন হতে পারে কিনা, নাকি লক্ষণ সাদৃশ্যে মেডিসিন প্রয়োগ হবে? এটা তো একটু একটু জটিলতা আছে। করোনা ভ্যাকসিনের কারণে আসলে কি কি হচ্ছে, আমরা চর্মরোগের খবর পাচ্ছি, আমরা দুর্বলতার খবর পাচ্ছি, আমরা ভার্টিগোর খবর পাচ্ছি, মাথা ঘুরায়, কিন্তু সেক্সুয়াল যে ডিসফাংশন সেরকম কোনো কেস আসছে কিনা বা রিলেট করা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা যে করোনার কারণেই এটা হয়েছে, সেটা হলে এক কথা। আর তা না হলে তো লক্ষণ ভেদে বা তার এই অনুসারে কেস স্টাডি অনুসারে তাকে আমাদের রোগীলিপি অনুসারে তাকে ট্রিটমেন্ট দিয়ে গেলে ভালো হবে আমি মনে করি। তারপরে লিপ্টন স্যার কিছু বলবেন এ ব্যাপারে? স্যার কি আছেন? আসসালামাইকুম স্যার। স্যার আছি, হ্যাঁ। এরকম কিছু ক্লেম আসে, কিন্তু আসলে আমি রিলেট করতে পারিনি এটা যে আচ্ছা, করোনা ভ্যাকসিনের কারণে হয়েছে। তারা বলে এটা যে করোনা পরবর্তী সময়। তবে এটা হলো যে করোনা, নট অনলি করোনা ভ্যাকসিন, করোনা পরবর্তী সময় যদি বলে সেই সঙ্গে রিলেটেড করা, মানে রিলেট হয়। যেমন আমি কিছু রোগী তুলে আনছি আর্সেনিক দিয়ে, কিছু রোগী আপনার ওপিয়াম অ্যাকোনাইটে তুলে আনছি। এটা হলো করোনা যখন প্রারম্ভিক অবস্থায় তাদের মধ্যে একটা প্যানিক অ্যাটাক হয়েছে বা প্যানিক ডিসঅর্ডার, সেই কারণে তাদের ইমোশন এবং এই যে মানে সেক্সুয়ালিটি সংক্রান্ত যে মেজাজ বা ইমোশনাল যে অবস্থাটা, এটা একটু ডাল হয়ে গেছে। তো সেখানে ইতিহাস পাওয়া যায় যে করোনার সময় খুব ভীত সন্ত্রস্ত ছিল, 1 মাসে ঘর থেকে নামে নাই, ইভেন কি বাচ্চা ছেলেটাকে পর্যন্ত কোথাও নামতে দেয় নাই, এই ধরনের কিছু ঘটনা ঘটছে। এবং সেটা করোনা ভ্যাকসিন সংক্রান্ত না, করোনা সংক্রান্ত, করোনার যে ফোবিয়া বা একটা আতঙ্ক ছড়াইছে, সেই আতঙ্কের কারণে যে প্যানিক ডিসঅর্ডার, সেইখানে একটা লেয়ার পড়ে আছে। ওই লেয়ারটা তোলার জন্য ওপিয়াম, আর্নিকা মন্টেনা, আর্সেনিক অ্যালবাম, তারপরে হলো গিয়া এই ধরনের কিছু ওষুধ দরকার হচ্ছিল। এছাড়া ভ্যাকসিনের সাথে রিলেটেড আমি এখন সেক্সুয়াল ডিসঅর্ডারটা পাই নাই, তবে স্কিন ডিজিজটা পাচ্ছি পর্যাপ্ত, ওই ভার্টিগো পাচ্ছি, তারপরে আরো কিছু পাচ্ছি, কিন্তু আসলে ডায়াবেটিসটা পাচ্ছি, যে করোনা ভ্যাকসিন দেওয়ার পরে আমার ডায়াবেটিসটা ডেভেলপ করছে, সেটা পাচ্ছি, কিন্তু আসলে ওই সেক্সুয়াল বিষয়টা আমি রিলেট করতে পারিনি। সরি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আজকে মনে হয় স্যার শেষ করতে পারি, আপনি অনুমতি দিলে আমরা আজকে শেষ করে দেই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। লুৎফা স্যারকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর ক্লাস নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি এবং শুভ নববর্ষ।